মালয়েশিয়ার পর 4 দিনের সফরে চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যোগ দেবেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বৈঠকে। প্রধানমন্ত্রী সফর ঘিরে দেশে অস্থিতিশীলতার চেষ্টায় প্রতিবেশীর গোয়েন্দারা। অভিযোগ রাষ্ট্রবিজ্ঞানীর সার্বভৌমত্ব প্রশ্নে আইনজীবীর বক্তব্যের নিন্দা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে নাশকতা রোধে জামায়াতের ফ্যাসিবাদ বিরোধী মিছিল। যেই বিশৃঙ্খলার মধ্য দিয়ে ভারতের একটি তাবেদার এবং পুতুল সরকারে এই দেশটাকে পরিণত করার জন্য তারা পায়তারা করছে। এই ফ্যাসিস্টদের প্রত্যেকটা দোসরকে বাংলার মাটিতে নিয়ে এসে রায় কার্যকর করতে হবে। দেশে উদ্বেগজনক হারে বাড়ছে অবৈধ অস্ত্রের ব্যবহার। জনমনে আতঙ্ক। আইন শৃঙ্খলা বাহিনীকে তৎপর হবার পরামর্শ বিশেষজ্ঞদের। এবং রুদ্ধশ্বাস অপেক্ষার অবসান। পারস্য উপসাগরে 3 মাস 27 দিন আটকে থাকার পর হরমুজ পাড়ি দিল এমভি বাংলার জয়যাত্রা। স্বাগত স্টার নিউজে। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার বাংলাদেশ সময় রাত 8:55 ফ্লাইটটি দেশটির দালিয়ানে পৌঁছায়। দালিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভ্যর্থনা জানান লিয়াওনিং প্রদেশের ভাইস গভর্নর বাই ইং, ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন এবং চীনের সরকারি উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। দালিয়ানে 2 দিন কর্মব্যস্ত সময় কাটানোর পর যাবেন বেইজিংয়ে। সেখানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের 17তম নিউ চ্যাম্পিয়ন্সের বার্ষিক সভায় অংশ নেবেন তিনি। রাষ্ট্রীয় এই সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান উচ্চ পর্যায়ের বিভিন্ন দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন এবং বাংলাদেশ চীন সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। দাভোস ফোরামে অংশ নিতে চীনের দালিয়ানে অবস্থান করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে জানতে দালিয়ান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন চায়না মিডিয়া গ্রুপের বাংলা বিভাগের সাংবাদিক ওয়াও চুইয়াং জিনিয়া। জিনিয়া, প্রধানমন্ত্রী তারেক রহমানের আজকের দিনের কর্মসূচিতে কি কি থাকছে এবং এই সফরকে আসলে কতটা গুরুত্ব দিচ্ছে চীন? পাশাপাশি চীনের দৃষ্টিতে বাংলাদেশের সঙ্গে আসলে অর্থনৈতিক সহযোগিতার যে প্রধান অগ্রাধিকার খাত, সেগুলো কি আমাদের জানাবেন? আচ্ছা, প্রথমে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ঠিক এই সময় তিনি তো দালিয়ানে সামার দাভোস ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত এবং একটি গুরুত্বপূর্ণ বক্তব্য দিচ্ছেন এবং এই বিকেলে তিনি একটি শাখা ফোরামে যোগ দিবেন এবং যে জলবায়ু নেতৃত্ব বিষয়ক আন্তর্জাতিক অধিবেশনে বক্তব্য দিবেন এবং তো দালিয়ান সামার দাভোস ফোরামের পর তিনি আগামীকাল বিকেলে বড়ির ট্রেন করে দালিয়ান ত্যাগ করে বেইজিংয়ে যাবেন এবং বেইজিংয়ে তার কর্মসূচি খুবই ব্যস্ত। তিনি চীনের প্রধানমন্ত্রী লি ছিংয়ের সাথে বৈঠক করবেন, তারপর চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠক করবেন এবং তো এবার তো আসলে তো আরও একটি সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানও অনুষ্ঠিত হবে আমার মনে হয়তো 25 তারিখে এবং তো চীন এই সফরকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। তো গত বছরের জুলাই মাসে তো 2 দেশ সম্পর্ককে সর্বাধিক কৌশলগত অংশীদারিত্বকে উন্নীত করা হয়েছে। এটি তো সেই সম্পর্কের নতুন পর্যায়ের প্রথম উচ্চ পর্যায়ের সফর এবং আমি তো গণমাধ্যমের দিকে থেকেও কিছু পড়তে চাই। তো শুধু আমাদের সিএমজি বাংলা বিভাগ নয়, পুরো চায়না মিডিয়া গ্রুপ সিএমজি তো এই সফর কভার করছে এবং বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সিএমজির লিডার্স টক অর্থাৎ উচ্চ পর্যায়ের নেতাদের বিশেষ সাক্ষাৎকার গ্রহণ করবেন। এটাই তো চীনা গণমাধ্যমের প্রতি গুরুত্বারোপের দেওয়ার প্রমাণ। আর চীন টানা 15 বছর বাংলাদেশের শীর্ষ বাণিজ্য অংশীদার, প্রায় 1000 চীনা প্রতিষ্ঠান তো বাংলাদেশে কাজ করছে। সফরের আগে চট্টগ্রাম চীনা অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো প্রকল্প অনুমোদিত হয়েছে। আমার মনে হয় যে শীঘ্রই তো 1-2 দিনের মধ্যে চীন এবং বাংলাদেশের কি ফলাফল অর্জিত হবে আমি তো চীন এবং বাংলাদেশের মিডিয়া থেকে পাওয়া যাবে।
আরেকটি বিষয় জানতে চাচ্ছিলাম, এই যে তারেক রহমানের সঙ্গে যে চীনের যে দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়টি, সেই সম্পর্কের আসলে বাংলাদেশের অর্থনীতিতে যে প্রভাব পড়তে যাচ্ছে সে বিষয়ে চীনের পক্ষ থেকে কি কি সহযোগিতার বার্তা আসতে পারে বলে জানতে পেরেছেন? আসলে তো এর আগে তো বাংলাদেশের মিডিয়া তো অনেক তথ্য বেশ পেয়েছি। এবার তো কর্মসূচিতে আসলে গত সন্ধ্যায় তো চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বেইজিংয়ে একটি নিয়মিত প্রেস ব্রিফিংয়ে অনুষ্ঠিত হয়েছে এবং চীনা মুখপাত্র বলেছেন তো এবার সফর তো চীন সরকার খুবই গুরুত্বপূর্ণ দিচ্ছে এবং আমি বিশ্বাস করি এবার সফর হয়তো যে 15 থেকে 17টি চুক্তি স্বাক্ষরিত হতে পারে, কিন্তু বিস্তারিত তথ্য এবং বিস্তারিত সংখ্যা চুক্তি আমরা তো যে সরকারি তো তথ্য পাওয়া যাবে তো কিছুদিনের মধ্যে। চিনি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। চায়না মিডিয়া গ্রুপের বাংলা বিভাগের প্রধান ওয়াল চুইং ইয়াং জিনিয়া আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, কথা বলছিলাম তার সঙ্গে। প্রধানমন্ত্রীর চীন সফর ঘিরে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে প্রতিবেশী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা, এমন অভিযোগ এনেছেন রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী। হিন্দু মুসলিম দাঙ্গার চেষ্টা হচ্ছে বলেও শঙ্কা জানান তিনি। এছাড়া দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে এক আইনজীবীর বক্তব্যের সমালোচনা করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীরা। হাবিবুর রহমান অভির প্রতিবেদন। থেকে সাহায্য চেয়ে আমরা বাংলাদেশ আরেকটি প্রদেশ করব শুধুমাত্র সনাতনীদের জন্য। সম্প্রতি সংখ্যালঘুদের জন্য আলাদা প্রদেশ তৈরির বক্তব্য দেন এক আইনজীবী, আর রাজধানী শাহবাগে দেয়া হয় জয় শ্রীরাম স্লোগান। সুপ্রিম কোর্টের আইনজীবীরা বলছেন অন্য দেশের সহযোগিতায় প্রদেশ তৈরির ঘোষণা রাষ্ট্রদ্রোহিতার শামিল। যে বক্তব্য দিয়েছেন সেটা হচ্ছে অবশ্যই রাষ্ট্রদ্রোহিতার মধ্যে পড়ে, যে একজন ব্যক্তি চাইবেন এবং আমাদের অন্য একটা রাষ্ট্র চলে আসবে, এখানে এসে তার চাহিদা অনুযায়ী ধর্মীয় কারণে বা ধর্মীয় পরিচয়ের মাধ্যমে একটা প্রদেশ সৃষ্টি করবে, এই ধরনের কথা সুস্থ স্বাভাবিক কোনো মানুষের পক্ষে বলা সঠিক না। আলাদা প্রদেশ তৈরির ভাবনাকে একেবারেই অবাস্তব বলছে হিন্দু মহাজোট। না, ওই দাবি আমি একমত না। একমত না বলতে গেলে বাংলাদেশের যদি আমার বাড়ি হলো রাজবাড়ি, আমাকে যদি বলেন চট্টগ্রামে যায় বসতি করেন, আমি তো করবো না। এটা হচ্ছে উনি যেটা বলছে এটা অসম্ভব, এটা হলো অবাস্তব। কেউ করবে না, হিন্দুরাই করবে না। দরকার হলে এই দেশ ছেড়ে চলে যাবে, তবে এই দেশের মধ্যে আর এক দেশে যায় বসবাস করবে না। রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরীর শঙ্কা, হিন্দু মুসলিম দাঙ্গা তৈরির চেষ্টা চলছে। উনি যখন বলেন কয়েকটি দেশ, তা আমার মাথায় একটা দেশের কথাই মনে হয়। তো একটা দেশে কিন্তু গুপ্ত সাহায্য করবে। মূর্তি থাকবে মন্দিরের ভিতরে, কারণ একটা ওপেন জায়গায় একটা মূর্তি থাকলে কেউ হয়তো ওটাতে একটা ঢিল মারবে, কেউ হয়তো ওটা থেকে একদিন একটু আগুন লাগানোর চেষ্টা করবে, আর লেগে যাবে হিন্দু মুসলিম। এই উস্কানিতে আমাদের পা দেওয়া উচিত না। হঠাৎ এসব কর্মকাণ্ডে প্রতিবেশী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্টতার সন্দেহ করছেন এই রাষ্ট্রবিজ্ঞানী। চৈতালির উনি যে স্টেটমেন্টটা দিয়েছেন, উনি তো বোঝাই যায় যে একটা কোনো সংস্থার হয়ে কাজ করছে। মোস্ট লাইকলি র তাকে বলেছে যে তুমি এইটা বলো। খালেদা জিয়া গেছিলেন যখন চীন সফরে, তখন আমরা শুনেছিলাম যে চীনের সঙ্গে কিছু চুক্তি হবে আর কি। তখন এই 64টা জেলায় যখন বোমা, তখন উনি তাড়াতাড়ি করে সফর সংক্ষিপ্ত করে ফিরে আসেন। তো এখন দুটার মধ্যে আমি কোরিলেশন দেখি। রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার তাগিদ দেন রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী। আমাদের ন্যাশনাল সিকিউরিটি থ্রেট হয়ে দাঁড়িয়েছে। হাবিবুর রহমান অফি, স্টার নিউজ, ঢাকা। জনগণের অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন পাওয়ার অধিকার কেড়ে নিয়েছিল ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা। জাতিকে দিল্লির ক্রীতদাস বানানোর অপচেষ্টা চলছিল, তবে বর্তমান সরকার তা হতে দেবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির প্রতিবাদ মিছিল শেষে সব জানান তিনি। পাচার করা টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা, সেই টাকা ব্যবহার করে সমাজের মধ্যে, দেশের মধ্যে অস্থিতিশীলতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড তারা করার চেষ্টা করছে। বন্ধুরা আমার, বহুদিন পর জনগণের শুভেচ্ছায়, জনগণের ম্যান্ডেটে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন, যে নির্বাচন শেখ হাসিনা কেড়ে নিয়েছিল, কেড়ে নিয়ে তার ভয়ঙ্কর দুঃশাসন এবং রক্ত পিপাসু সরকার গঠন করেছিল, তার বিরুদ্ধে জনগণের স্বতঃস্ফূর্ত ম্যান্ডেটের মধ্যে দিয়ে জনাব তারেক রহমানের সরকার, গণতান্ত্রিক সরকার, সেই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্তের তারা বেড়াজাল বোনার চেষ্টা করছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে নাশকতা রোধে ফ্যাসিবাদ বিরোধী মিছিল করেছে জামায়াতে ইসলামী।
সকালে রাজধানী ধানমন্ডি ৩২ নম্বরে এই মিছিল করেন তারা। এ সময় দলটির নেতাকর্মীরা ফ্যাসিস্ট আওয়ামী লীগ কর্তৃক সংগঠিত সব গুম, খুন ও গণহত্যার বিচারের দাবি জানান। একই সঙ্গে জুলাই হত্যাযজ্ঞের বিচার নিশ্চিত করা এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক কার্যকরের দাবি জানান। তবে মিছিল শেষে নেতাকর্মীদের বক্তব্য দেওয়ার সময় এক সাংবাদিকের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে। এদিকে সকালে রাজধানীর মিরপুরেও ফ্যাসিবাদ বিরোধী মিছিল করে জামায়াতে ইসলামী মিরপুর অঞ্চল। আমি এই বিষয়টি ধিক্কার জানাচ্ছি, তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি। এদের কত বড় দৃষ্টান্ত গণমাধ্যম কর্মীদের কলার ধরে। আমরা মারছি এরকম দেখি নাই। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতা ঠেকাতে রাজধানীতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যে কোনো ধরনের সহিংসতা বা অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম। সকালে রাজধানী ধানমন্ডিতে এসব কথা জানান তিনি। এদিকে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে বাড়তি চেকপোস্ট ও টহল জোরদার সহ রাজধানীতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর 20,000-এর বেশি সদস্য। 2 শতাধিক জায়গায় রয়েছে বিশেষ চেকপোস্ট। দিন জুড়ে চলবে পিকেটিং ও ব্লক রেইড, থাকছে গোয়েন্দা নজরদারি। 4টি কন্ট্রোল রুম থেকে চলছে নিরাপত্তা পর্যবেক্ষণ এবং স্ট্যান্ড বাই রয়েছে 15টি কুইক রেসপন্স টিম। এছাড়া রাজধানীর 15টি স্থানে মোতায়েন রয়েছে 1 প্লাটুন করে বিজিবি। তল্লাশি ও টহলের দায়িত্ব থাকছে র্যাবের বিশেষ টিমও। সংখ্যক পুলিশ সদস্য, বিজিবি, আর্মি, র্যাব, এপিবিএন সব বিভাগ আছে। ঢাকা শহর মোটামুটি নিরাপত্তার চাদরে কয়েক স্তরে ঢেকে দেওয়া হয়েছে। আশা করি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না। আমরা সর্বোচ্চ সতর্কতায় আছি। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতা ঠেকাতে ও আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে গোপালগঞ্জ, গাজীপুর ও মাদারীপুরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বাড়ানো হয়েছে সেনাবাহিনীর টহল, পাশাপাশি মাদারীপুরে মোতায়েন করা হয়েছে বিজিবি। আইন শৃঙ্খলা পরিস্থিতির সবশেষ খবর জানাতে গোপালগঞ্জ, গাজীপুর এবং মাদারীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাব গোপালগঞ্জে। ফয়সাল, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে যে নাশকতার সংখ্যা করা হচ্ছিল, তো সেরকম কোনো পরিস্থিতি এখনো সৃষ্টি হয়েছে কিনা কিংবা অপ্রীতিকর কোনো ঘটনা আপনার নজরে এসেছে কিনা? আলিফ, আপনি যেমনটি বলছিলেন যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে আসলে এখন পর্যন্ত কোনো ধরনের মিটিং, মিছিল বা কোনো ধরনের সহিংসতার খবর আছে কিনা, আসলে এমন কোনো খবর কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি। আমরা সকাল থেকেই আসলে বিভিন্ন এলাকায় খোঁজ রেখেছি যে কোথাও আওয়ামী লীগের কোনো মিছিল কিংবা কোনো ধরনের বিষয়গুলো আসলে আছে কিনা, তারা কোথাও কোনো ধরনের পিকেটিং কিংবা মিছিল করেছে কিনা কিংবা প্রতিষ্ঠাবার্ষিকী পালন করার কোনো চেষ্টা করেছে কিনা, এখন পর্যন্ত আমাদের কাছে কোনো খবর কিন্তু আসেনি। আমরা পুলিশের পক্ষ থেকে যেটা জানতে পেরেছি যে গোপালগঞ্জের যে সকল গুরুত্বপূর্ণ জায়গাগুলো রয়েছে, শহর বলি, গ্রাম বলি, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু পুলিশের ব্যাপক উপস্থিতি রয়েছে। তারা সতর্ক অবস্থানে রয়েছেন। তারা যেটি বলছেন, পুলিশ সুপার গোপালগঞ্জ জেলার যিনি হাবিবুল্লাহ রয়েছেন, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। গোপালগঞ্জের পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। কোনো ধরনের নাশকতা কিংবা কোনো ধরনের সহিংসতা পরিস্থিতি কিন্তু তারা এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আরেকটু বিষয় যদি আপনাদেরকে বলে রাখি যে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। ঠিকই গতকালকে সন্ধ্যা 7টার সময় কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে আমরা জানতে পেরেছি যে সেনাবাহিনী এসে গোপালগঞ্জে পৌঁছেছে, কিন্তু এখন পর্যন্ত তাদের যে টহল সেটি কিন্তু আমরা দেখতে পাইনি। আরেকটি বিষয় আপনাকে বলে রাখতে চাই যে গোপালগঞ্জে যেহেতু আওয়ামী লীগের ঘাঁটি বলা হয়, তো স্বাভাবিকভাবেই তাদের যে কোনো কার্যক্রম হতে পারে এমনটি কিন্তু শঙ্কা এখানকার সাধারণ মানুষের মধ্যে ছিল, কিন্তু এখন পর্যন্ত সেরকম কিছু ঘটেনি। আরেকটি বিষয় যেটি জানা রাখতে চাই যে এখন পর্যন্ত কিন্তু গোপালগঞ্জে এই অভিযান
যেটি পরিচালনা করেছে পুলিশের পক্ষ থেকে, সেখানে কাশিয়ানীতে 4 জন এবং মুকসেদপুর উপজেলা থেকে কিন্তু 2 জন আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীকে কিন্তু আটক করা হয়েছে। তো এই ছিল আমার কাছে আলিফ গোপালগঞ্জ থেকে সবশেষ। ফয়সাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মী ফয়সাল গোপালগঞ্জ থেকে জানাচ্ছিলেন সেখানকার সবশেষ পরিস্থিতি। এই পর্যায়ে যেতে চাই গাজীপুরে, সেখানে আছেন সহকর্মী বাবু। বাবু, সেখানকার সর্বশেষ পরিস্থিতি কি? আর গাজীপুরে তো সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, তো সেনাবাহিনীর টহল কি দেওয়া হয়েছে কিনা, কেমন দেখছেন পরিস্থিতি? এই সকাল থেকেই বিজিবির যে 4 প্লাটুন বিজিবি সেটি কিন্তু গাজীপুর শহর সহ এবং মহাসড়কগুলোতে কিন্তু টহল দিচ্ছেন। আমরা দেখেছি যে আসলে গাজীপুরে যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে আসলে বিজিবির টহল রয়েছে। এছাড়াও কিন্তু পাশাপাশি মহানগর পুলিশ, মেট্রোপলিটন পুলিশ এবং জেলা পুলিশও কিন্তু আসলে প্রত্যেকটি যে গুরুত্বপূর্ণ জায়গা সেই জায়গাগুলোতে আসলে পুলিশের টহল অব্যাহত রয়েছে। এবং যেটি বলছিলেন যে আসলে সেনাবাহিনী মোতায়েন করা হলেও এখনো পর্যন্ত আসলে সেনাবাহিনীর কোনো সদস্য কিন্তু মহাসড়ক এবং যে শহরের যে আঞ্চলিক রাস্তাগুলো রয়েছে সেগুলোতে আসলে এখনো সেনাবাহিনীর কোনো টহল আমরা দেখতে পাইনি। যদিও কথা ছিল যে গতকাল রাত 12টার পর থেকে আসলে সেনাবাহিনী নামবেন টহলে, কিন্তু এখনো পর্যন্ত তাদের কোনো কার্যক্রম আমরা দেখতে পাইনি। এখন কিন্তু জেলা প্রশাসক কার্যালয়ে আসলে বিজিবির যারা সদস্য রয়েছেন তারা কিন্তু এসেছেন এবং মহানগর পুলিশ এবং মেট্রো থানা জেলা পুলিশ সহ কিন্তু এই জেলা প্রশাসক কার্যালয়ে এসে আসলে এখান থেকে একটি আলোচনা হবে, মিটিং হওয়ার পরে আসলে যেই সব জায়গাগুলো মানে ঝটিকা মিছিল করা এবং নিষিদ্ধ আওয়ামী লীগ এবং ছাত্রলীগ যুবলীগের যে মিছিলের জায়গাগুলো আসলে সেগুলো শনাক্ত করা হচ্ছে, সেই জায়গাগুলোতে আসলে যে বিজিবি স্ট্রাইকিং ফোর্স হিসাবে সেখানে কিন্তু তারা টহল দিবেন এবং সেখানে কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেটও কিন্তু থাকবেন। সেনাবাহিনীর বিষয়টি যদি বলি, এখনো পর্যন্ত আসলে সেনাবাহিনী তেমন কোনো টহলের তথ্য এবং সেনাবাহিনী কখন বের হবে সেটাও কিন্তু আমরা এখনো পাইনি। তো আমরা কিছুক্ষণ পর জেলা প্রশাসকের সাথে কথা হবে, তিনি আসলে জানাতে পারবেন আসলে সেনাবাহিনীর টিমটা কখন এই টহলে নামবেন। এই ছিল আমার কাছে আরিফ গাজীপুরের যে আইন শৃঙ্খলা বাহিনী স্বাভাবিক রাখার সর্বশেষ। বাবু, আপনাকে ধন্যবাদ। এই পর্যায়ে যেতে চাই মাদারীপুরে, সেখানে আছেন সহকর্মী আকাশ। যেমনটি আমরা শুনছিলাম, আসলে কোনো রকম অপ্রীতিকর ঘটনা কিংবা সহিংসতার কোনো তথ্য এখনো পাওয়া যায়নি গোপালগঞ্জ কিংবা গাজীপুর থেকে। তো এ পর্যায়ে মাদারীপুরের পরিস্থিতি জানাবেন, এবং সেখানে কিন্তু আমরা জানতে পেরেছি বিজিবি মোতায়েন করা হয়েছে, তো তারা কি মাঠে নেমেছেন কিনা সে বিষয়টি আমাদের জানাবেন। আমি সকাল থেকে কথা বলার চেষ্টা করেছি মাদারীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মর্জিনা আক্তার, তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। এছাড়াও যে পুলিশ প্রশাসনের যারা রয়েছেন তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। তবে সকালে যেমনটি জানিয়েছিলাম যে 4 প্লাটুন বিজিবি কিন্তু মাদারীপুরে মোতায়েন করা হয়েছে। সেই 4 প্লাটুন বিজিবি কিন্তু সকাল থেকে আমরা কোনো তৎপরতা এখন পর্যন্ত দেখতে পাইনি। তবে বিভিন্ন সড়কে কিন্তু গুরুত্বপূর্ণ যে সড়কগুলো রয়েছে, ঢাকা বরিশাল মহাসড়ক সহ মাদারীপুরের মোস্তফাপুর থেকে শরীয়তপুরের যে সড়ক শেখ হাসিনা মহাসড়ক, সেই মহাসড়কেও কিন্তু টহল জোরদার করা হয়েছে। সেখানে আমরা দেখতে পেয়েছি যে পুলিশ র্যাব কিন্তু সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা টহল দিয়ে যাচ্ছেন। তারা কিন্তু প্রতিটি স্থানে বিভিন্ন মোড়ে কিন্তু তারা টহল দিয়ে যাচ্ছেন, টহল জোরদার করেছেন, এমনটি কিন্তু দেখতে পেয়েছি। তবে জেলা ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলে জানতে চাওয়ার জন্য, জিজ্ঞেস করার জন্য তার সাথে যোগাযোগ করা হয়েছিল, আসলে তার সাথে যোগাযোগ করা যায়নি। আর যে বিজিবির যে টহল দেওয়ার কথা ছিল, সকাল থেকেই তারা তৎপরতা দেখার কথা ছিল, কিন্তু সেটাই এখন পর্যন্ত দেখা যায়নি। কি কারণে তারা কখন নামবেন সেই যেমনটি কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি। তবে কিছুদিন আগে যে একটি মিছিল হয়েছিল, ঝটিকা মিছিল, যে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিলে কিন্তু আটক হয়েছিল। এরপরে যে আরো কোনো আটক আছে কিনা সেই তথ্য কিন্তু এখন পর্যন্ত আমরা পাইনি। তবে দেখতে পাচ্ছেন যে আমি বর্তমানে রয়েছি মাদারীপুর পৌর বাস টার্মিনাল, যে বাস টার্মিনালের সামনে। এই বাস টার্মিনালের সামনেও কিন্তু পুলিশ বর্তমানে এখানে অবস্থান নিয়েছেন, তারা কিন্তু এখানে টহল দিচ্ছেন। এখানে পুলিশ রয়েছে। এরকম শহর জুড়ে, যে মাদারীপুর জেলার শহর জুড়ে বিভিন্ন স্থানে, এছাড়াও কিন্তু প্রতিটি উপজেলায় প্রতিটি স্থানে কিন্তু যেসব সম্ভাব্য এলাকা রয়েছে যেখানে ঝটিকা মিছিল সহজে পালন হতে পারে প্রতিষ্ঠাবার্ষিকী, সেসব জায়গায় কিন্তু প্রশাসন নিয়ন্ত্রণে কাজ করছে। এই ছিল মাদারীপুর থেকে সর্বশেষ।
আকাশ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাদারীপুর, এর আগে গাজীপুর, গোপালগঞ্জ থেকে আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন সেখানকার সবশেষ খবরাখবর। এ পর্যায়ে আমরা গোপালগঞ্জের আরেকটি পয়েন্ট থেকে জানতে চাই, সেখানকার পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী সাব্বির। সাব্বির, গোপালগঞ্জে আমরা জানছিলাম যে আসলে এখন পর্যন্ত নাকি কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি কিংবা নাশকতার কোনো খবর পাওয়া যায়নি। তো আপনি যেখানে আছেন সেখানকার পরিস্থিতি আসলে কেমন? ধন্যবাদ। শুরুতে একটু বলতে চাই যে যেহেতু আজকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, এই প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে সারা দেশে যেরকম নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, তার মধ্যে অন্যতম একটি জেলা এই গোপালগঞ্জ। কারণ আপনারা জানেন যে গোপালগঞ্জকে আওয়ামী লীগের দুর্গ হিসেবে বলা হয়ে থাকে। তো সেই দুর্গে আসলে ভাটা পড়েছে, কারণ আজকে এখনো পর্যন্ত এই প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের কোনো ধরনের কোনো মিছিল বা কোনো অপ্রীতিকর ঘটনা এখনো পর্যন্ত লক্ষ্য করা যায়নি। নগরীর প্রায় প্রত্যেকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য যে সদস্যরা রয়েছেন সেই সদস্য মোতায়েন রয়েছে, যেন কোনো ধরনের জানমালে কোনো নিরাপত্তায় বিঘ্ন না ঘটে এবং জানমালের কোনো ক্ষতি সাধিত না হয় সেজন্য। এবং আপনারা জানেন যে 6টি জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, তার মধ্যে এই গোপালগঞ্জ জেলা একটি এবং এই গোপালগঞ্জ জেলায় এখনও পর্যন্ত কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা বা কোনো কিছু আমাদের চোখে পড়েনি। এবং নগরীর যে পয়েন্টগুলো রয়েছে, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো, সেই পয়েন্টগুলোতে এইভাবে পুলিশ সদস্য মোতায়েন রয়েছে এবং তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা সতর্ক অবস্থান রয়েছেন, যে কোনো ধরনের নাশকতা বা যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য তারা আসলে সতর্ক রয়েছেন। তো এই ছিল এই মুহূর্তে গোপালগঞ্জের কাশিয়ানী এলাকা থেকে আজকের মতো এই মুহূর্তের সবশেষ। সাব্বির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। গোপালগঞ্জের কাশিয়ানী থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাব্বির। এছাড়াও আমরা যেমনটি জানছিলাম, দেশের নানা প্রান্তে কিন্তু নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অপতৎপরতা ঠেকাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটানো হয়েছে। এ পর্যায়ে রাজধানীর খবরাখবর জানতে চাই। রাজধানীর আরও খবর জানাতে আমাদের সঙ্গে সহকর্মী নাজমুল যোগ দিচ্ছেন ধানমন্ডি 32 থেকে। সহকর্মী নাজমুল হাসান, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আমরা যেমনটি আসলে জানছিলাম এতক্ষণ ধরে দেশের বিভিন্ন প্রান্তে আসলে আওয়ামী লীগের যে অপতৎপরতা সেটি বন্ধে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির খবর জানাচ্ছেন সহকর্মীরা। তো রাজধানীর পরিস্থিতি আসলে কেমন আপনি দেখতে পাচ্ছেন? আসলে আরিফ, যেহেতু দেশ জুড়ে নিরাপত্তা বলয় সৃষ্টি করা হয়েছে, সেই প্রেক্ষিতে রাজধানী যেহেতু গুরুত্বপূর্ণ জায়গা, সেখানে একেবারেই আরও বেশি বলতে গেলে নিশ্ছিদ্র যে নিরাপত্তা ব্যবস্থা সেটা জোরদার করা হয়েছে। এখন এই মুহূর্তে আছি ধানমন্ডি 32, পেছনে হচ্ছে ধানমন্ডি 32-এর যে বাড়ি সেটি। এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেহেতু আজকে ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী, সেই হিসেবে তারা কিন্তু আজকে যেহেতু চেষ্টা করবে, অর্থাৎ তারা বিভিন্নভাবে জানিয়ে আসছিল তারা যে কোনো সময় মাঠে নামতে পারে মিছিল মিটিং নিয়ে, অথবা জনগণের কষ্ট হয় এই কথার প্রেক্ষিতে অথবা বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে, এটা চিন্তা করে কিন্তু নিরাপত্তা বাহিনী অর্থাৎ বেসামরিক বাহিনী হিসেবে পুলিশ বাহিনীর কথা যদি চিন্তা করি, তারা ডিএমপি এখানে মাঠে আছেন এবং ডিএমপির যে কমিশনার, অতিরিক্ত কমিশনার, তিনি এখানে সকালেই এসে পরিদর্শন করেছেন এবং তিনি আমাদের জানিয়েছেন যে সার্বিক যে নিরাপত্তা ব্যবস্থা সেটা এখনও তাদের হাতে রয়েছে। তাছাড়া এখানে কিন্তু রাজধানী সহ দেশের কয়েকটি জায়গায় 6টি জেলায় আমরা জানি যে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি পুলিশ বাহিনী এখানে কিন্তু তারা ভিতরে ভিজিট করছে। যদি একটু প্রেক্ষাপটটা বলতে চাই, তাহলে এখানে কিন্তু একটি ভিন্ন রকম ঘটনা ঘটে গেছে। এখানে হচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামীর পক্ষ থেকে তারা এখানে সকালে একটি মিছিলের আয়োজন করতে গিয়েছিল। সেই মিছিলে হচ্ছে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। কথা কাটাকাটির রেশ ধরে কিন্তু এখানে সাংবাদিকদের উপর হামলা করা হয়েছে এবং একজন সাংবাদিক এখানে আহত হয়েছে। আমরা কিছুক্ষণ আগে সেটা জানার চেষ্টা করছিলাম। তাছাড়া এখন পর্যন্ত এখানে যেহেতু আওয়ামী লীগের আজকে কর্মসূচি রয়েছে, তাদের এখন পর্যন্ত এখানে আনাগোনা দেখা যায়নি। এই ছিল আমার কাছে সবশেষ তথ্য 32 থেকে। আরিফ। নাজমুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মী নাজমুল হাসান ধানমন্ডি 32 থেকে জানাচ্ছিলেন রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতির সবশেষ খবরাখবর। দেখছেন স্টার নিউজ, ফিরছে একটু পর। আরেকবার স্বাগত স্টার নিউজে, সাথে থাকার জন্য ধন্যবাদ। দেশে উদ্বেগজনক হারে বাড়ছে অবৈধ অস্ত্রের ব্যবহার। পারিবারিক বিরোধ থেকে শুরু করে চাঁদাবাজি, সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে অস্ত্রের ঝনঝনানি। এতে জনমনে ছড়িয়ে পড়ছে আতঙ্ক। বিশেষজ্ঞরা বলছেন, সরকারের পক্ষ থেকে বারবার আইন শৃঙ্খলা স্বাভাবিক থাকার দাবি করা হলেও বাস্তব চিত্র ভিন্ন। 21 জুন সকাল 10টা লক্ষ্মীপুরের রামগঞ্জে এক যুবদল নেতার বাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় এক ব্যক্তি।
একদিন আগে চট্টগ্রামের বিসিক শিল্প এলাকায় একদল যুবককে অস্ত্র নিয়ে মহড়া এবং ফাঁকা গুলি করতে দেখা যায়। এ সময় এক যুবদল নেতাকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। এর এক সপ্তাহ আগে রাউজানে মাসুদুল হক চৌধুরী নামে এক যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে, বছরের শুরু থেকেই অবৈধ অস্ত্রের ব্যবহার ছিল আশঙ্কাজনক। জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত দেশব্যাপী অস্ত্র আইনে মোট 858টি মামলা হয়েছে, যার মধ্যে জানুয়ারি মাসে সর্বোচ্চ 269টি মামলা রেকর্ড করা হয়। পরিসংখ্যানের সবচেয়ে উদ্বেগজনক চিত্র চট্টগ্রাম বিভাগে। 5 মাসে এই রেঞ্জে রেকর্ড করা হয়েছে 237টি ঘটনা। বিশেষজ্ঞরা বলছেন, সরকারের পক্ষ থেকে বারবার আইনশৃঙ্খলা স্বাভাবিক থাকার দাবি করা হলেও বাস্তব চিত্র ভিন্ন। এমন অস্ত্রকাণ্ড তারই প্রমাণ। অস্ত্রের ঝনঝনানি যেমনি বেড়ে উঠছে, আরেকটি বিষয় নতুন করে সৃষ্টি হয়েছে, সেটি হচ্ছে মব সন্ত্রাস। কিছু অস্ত্র লুট হয়ে গেছে, সেই লুট হওয়া অস্ত্রও কিন্তু তেমনটি উদ্ধার হয়নি। সে কারণে আমার মনে হয় যে এই সরকারকে আরও বেশি তৎপর হতে হবে। পুলিশ বলছে, অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধে কঠোর অবস্থানে তারা। থানা থেকে লুট হওয়া অস্ত্রে উদ্ধারেও চালানো হচ্ছে অভিযান। অস্ত্র উদ্ধারের জন্য আমরা আমাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত আছে। আমরা তাকে আইনের আওতায় আনার জন্য বদ্ধপরিকর। জননিরাপত্তা নিশ্চিতে অবৈধ অস্ত্রের উৎস এবং সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনার বিকল্প নেই বলে মত বিশেষজ্ঞদের। সর্দার মোহাম্মদ আরিফ, স্টার নিউজ। চট্টগ্রামের চান্দগাঁওয়ের প্রকাশ্য দিবালোকে অস্ত্র উঁচিয়ে গুলিবর্ষণের ঘটনার 3 দিনেও এখনও ধরা পড়েনি অস্ত্রধারী। শনাক্তও করা যায়নি এমন বেপরোয়া অপরাধীকে। চাঞ্চল্যকর এমন ঘটনায় চরম আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। ভয়ে মুখ খুলতে নারাজ গুলির শিকার প্রতিষ্ঠানের কেউ। পুলিশের ভাষ্য, তদন্ত চলছে। মোহাম্মদ জালালের ক্যামেরায় রুকন উদ্দিনের রিপোর্ট। ভর দুপুর, ব্যস্ত রাস্তা। সিসিটিভি ফুটেজে দেখা যায় হঠাৎ আগ্নেয়াস্ত্র হাতে প্রকাশ্যে এলোপাতাড়ি গুলিবর্ষণ করছে এক যুবক। নগরের চাঁদগাঁও বিসিক শিল্প এলাকার এই সিসিটিভি ফুটেজটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। প্রকাশ্য দিবালোকে এমন অস্ত্রের মহড়ায় পুরো এলাকায় নেমে আসে চরম আতঙ্ক। ওই দিন অস্ত্রধারী ব্যক্তি ইউনেস্কো গ্রুপের গেট লক্ষ্য করে গুলি করে। প্রতিষ্ঠানটির কাছে সন্ত্রাসীরা চাঁদা চেয়েছে এমন অভিযোগ উঠলেও ভয়ে সে বিষয়ে মুখ খুলতেও নারাজ তারা। অস্ত্রের এমন প্রকাশ্য মহড়ায় আশপাশের মানুষজন সহ ব্যবসা প্রতিষ্ঠানগুলোতেও চলছে আতঙ্কজনক পরিস্থিতি। তবে প্রকাশ্যে মুখ খুলতেও যেন ভয় তাদের। গুলির শব্দ শুনছি, আমি প্রথমে হচ্ছে হয়তো কোনো একটা টায়ারের শব্দ এরকম দেখছি, পরে একের পর এক দুইবার শুনছি। যখন তাকাইছি তৎক্ষণে দেখতে যে কয়েকজন মিলে চিংড়ি করে চলে যেতেছে। এত বড় একটা বিপদ সামনে রেখে আমরা কি দোকান করতে পারবো? কখনো পারবো না। তো নিজের এখন ব্যবসা হচ্ছে, তখন নিজের যান বাঁচানোটা অনেক খরচ। ঘটনার 3 দিনেও এখনও অপরাধীকে শনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। দেখা মিলছে না জনমনের স্বস্তি ফেরানোর কোনো তৎপরতাও, যদিও তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা বলছে পুলিশ। তদন্ত চলমান আছে, আমরা অনুসন্ধান করছি। গার্মেন্টস এর মালিক পক্ষ এখনো এটা মামলা রুজু করেননি। আমাদের কাছে বিচ্ছিন্নভাবে বিভিন্ন তথ্য এসেছে, আমরা সংগ্রহ করেছি, আমরা যাচাই বাছাই করছি। আমরা আসলে এটা একটা পিন পয়েন্ট অপারেশন করব, যাতে মিস না হয়। স্থানীয়দের অভিযোগ, যথাযথ আইনি ব্যবস্থা না নেয়ায় এই এলাকায় দিন দিন দুর্ধর্ষ হয়ে উঠছে অপরাধীরা, বিপন্ন করে তুলছে জনজীবন। এই অবস্থা থেকে মুক্তি চেয়েছেন তারা। রুকন উদ্দিন, স্টার নিউজ, চট্টগ্রাম। উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও ভোগান্তিতে রয়েছেন নিম্নাঞ্চলের বাসিন্দারা। তো সেই বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য জানাতে আমাদের সঙ্গে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমির মাহবুব। আমির, সবশেষ পরিস্থিতি আসলে কেমন এবং নতুন করে কোনো বৃষ্টি কিংবা উজানের ঢলের শঙ্কা আছে কিনা আমাদের জানাবেন। আমির, বন্যার পরিস্থিতি জানতে চাচ্ছিলাম আপনার কাছে। আলিফ, আপনাকে যদি বলি, দেখুন যে সুনামগঞ্জে গতকাল রাত থেকে কিন্তু বৃষ্টিপাত আবার শুরু হয়েছে। গেল 3 ঘন্টায় সুনামগঞ্জের নদ নদীর পানি বৃদ্ধি পায়নি, সমতল অপরিবর্তিত রয়েছে, অর্থাৎ পানি বৃদ্ধি না পাওয়া এবং ভারী বৃষ্টিপাত হচ্ছে। এটি থেকে শঙ্কা করা যাচ্ছে যে
যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে, একই সাথে মেঘালয়ের পাহাড়ে যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে, তাহলে সুনামগঞ্জের সবগুলো নদ নদীর পানি কিন্তু বৃদ্ধি পাবে। তবে এই মুহূর্তে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার সাথে, তিনি যেটি জানিয়েছেন এই মুহূর্তে সুনামগঞ্জের প্রধান যে নদী আছে সুরমা নদীর পানি বিপদসীমার 70 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং সেটি এই মুহূর্তে স্বাভাবিক আছে, যে বন্যা পরিস্থিতি হওয়ার মতো পরিস্থিতি এই মুহূর্তে নেই। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম জেলা প্রশাসনের সাথে। জেলা প্রশাসনের পক্ষ থেকে গতকালকে বন্যার জন্য হটলাইন নাম্বার চালু করা হয়েছে এবং প্রত্যেকটি উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হয়েছে। যেহেতু আগামী 2 তারিখ পর্যন্ত আবহাওয়া বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে একটি পূর্বাভাস দেওয়া হয়েছে, আগামী জুলাইয়ের 2 তারিখ পর্যন্ত সুনামগঞ্জ, সিলেট সহ মেঘালয়ের পাহাড়গুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এই জন্য এখানে বন্যা প্রস্তুতি রাখার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গতকালকে অর্থাৎ গতকাল এবং আর আগের দিন পাহাড়ি যে বর্ষণ হয়েছিল, সেই বর্ষণের ফলে যে সকল এলাকা প্লাবিত হয়েছিল সেখান থেকে পানি নেমে গেছে। এই মুহূর্তে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি নেই বললেই চলে এবং এখানকার স্বাভাবিক রয়েছে পরিস্থিতি। আলিফ, এই ছিল সুনামগঞ্জ থেকে সর্বশেষ। আমির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মী আমির মাহবুব সুনামগঞ্জ থেকে জানাচ্ছিলেন বন্যা পরিস্থিতি সবশেষ। কুড়িগ্রামে যানজট নিরসন ও প্রস্তাবিত বাইপাস সড়ক নির্মাণ দ্রুত বাস্তবায়নে চলছে অবরোধ ও মানববন্ধন কর্মসূচি। এ নিয়ে জানাতে উলিপুর থেকে যুক্ত হচ্ছেন মোহাম্মদ জুবায়ের। অবরোধ ও মানববন্ধন কর্মসূচি নিয়ে সবশেষ কি খবর রয়েছে আমাদের জানাবেন। যুক্ত ছিলাম কুড়িগ্রামে। বগুড়ার শিবগঞ্জ উপজেলার মীরবাড়ি ও মোকামতলার সীমান্ত ও দিগন্ত ইউনিয়নের নাম পরিবর্তনে গণশুনানির আয়োজন করা হয়েছে। এ নিয়ে জানাতে শুনানির স্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জজিফ হোসেন প্রতীক। গণশুনানির বিষয়ে আসলে সবশেষ কি খবর রয়েছে আপনার কাছে? প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী ইতিহাস ঐতিহ্যকে প্রাধান্য দিয়ে নতুন নাম প্রস্তাব করার কথা বলা হয়েছে, তো সে বিষয়ে কতদূর কি অগ্রগতি হয়েছে? আসলে বিগত কয়েকদিনে বাংলাদেশের যে সবচেয়ে বেশি আলোচিত সমালোচিত যে বিষয়টি ছিল, বগুড়ার শিবগঞ্জ এবং নবগঠিত যে মোকামতলা উপজেলায় যে 3টি ইউনিয়ন পরিষদের নামকরণ করা হয়, এর মধ্যে মীরবাড়ি ইউনিয়ন পরিষদ, সীমান্ত ইউনিয়ন পরিষদ এবং দিগন্ত ইউনিয়ন পরিষদ। তো এই নামকে ঘিরে বিভিন্ন ধরনের বিতর্কের সৃষ্টি হয়েছিল বিভিন্ন মহলে, সামাজিক যোগাযোগ মাধ্যমে, যে কারণে এখানকার যিনি প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী এবং বগুড়া 2 আসনের যিনি সংসদ সদস্য মীর শাহে আলম, সবাই ধারণা করছিল যে তার নামে আসলে এই মীরবাড়ি, তার বংশের নামে যে মীর বংশ, সেই মীর বংশের নাম অনুসারে এই মীরবাড়ি ইউনিয়ন পরিষদটি গঠন করা হয় এবং তার যে 2 ছেলে রয়েছে সীমান্ত এবং দিগন্ত, এই তার 2 ছেলের নামে হয়তোবা এই 2টি ইউনিয়ন পরিষদ গঠন করা হয়ে থাকতে পারে, যে কারণে কিন্তু আজকের যে গণশুনানি হচ্ছে, এখন আমরা আজকের এই দিনেই একই সময়ে একই দিনে 3টি ইউনিয়ন পরিষদে অর্থাৎ মীরবাড়ি, সীমান্ত এবং দিগন্ত, এই 3টি ইউনিয়ন পরিষদে আজকে গণশুনানি অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে আমরা বর্তমানে রয়েছি যে শিবগঞ্জ উপজেলার মীরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, সেখানে আজকে যে মীরবাড়ি ইউনিয়ন পরিষদ নাম পরিবর্তন সংক্রান্ত যে নির্দেশনা এবং নীতিমালা দেওয়া হয়েছিল, সেটার আলোকেই মূলত গণশুনানি চলছে। আমরা এখানকার যারা স্থানীয়রা রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে ইতিহাস ঐতিহ্য এবং পূর্ববর্তী যে নামগুলোর সাথে এই এলাকার মানুষ পরিচিত, সেই নামটিকেই তারা প্রাধান্য দিচ্ছেন বলে আমাদের কাছে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে আসলে এই 3টি ইউনিয়ন পরিষদের নাম পরিবর্তন সংক্রান্ত গণশুনানি সর্বশেষ। প্রতীক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মীর প্রতীক বগুড়া থেকে জানাচ্ছিলেন 3টি ইউনিয়নের যে নাম পরিবর্তনের বিষয়ে গণশুনানি হচ্ছিল তার সবশেষ খবরাখবর। দেখছেন স্টার নিউজ, ফিরছে একটু পর।
দেখছেন স্টার নিউজ, সাথে থাকার জন্য ধন্যবাদ। অবশেষে রুদ্ধশ্বাস অপেক্ষার অবসান এমভি বাংলার জয়যাত্রার। ইরানের সঙ্গে আমেরিকা ইসরায়েল সংঘাতে পারস্য উপসাগরে 3 মাস 27 দিন আটকে থাকার পর অবশেষে হরমুজ প্রণালী পাড়ি দিয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন মালিকানাধীন জাহাজটি। গেল রাত 3টার দিকে জাহাজটি সফলভাবে হরমুজ প্রণালী অতিক্রম করে। বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়ের দীর্ঘ কূটনৈতিক প্রচেষ্টায় 31 নাবিক ও ক্রু সহ নিরাপদে জাহাজটি হরমুজ প্রণালী পার হওয়ার খবর নিশ্চিত করেন বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক। সংকট কাটিয়ে জাহাজটি জ্বালানি নেয়ার জন্য সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরের দিকে রওনা দেয়। এর আগে 28 ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে হরমুজ প্রণালীতে আটকা পড়ে এমভি বাংলার জয়যাত্রা। ইরানের তেল বিক্রির ওপর থেকে নিষেধাজ্ঞা সাময়িকভাবে প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট আজ সোমবার কথা জানিয়েছেন। 60 দিনের জন্য এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে আলোচনার পর আজ এই ঘোষণা এলো। গতকাল রোববার সুইজারল্যান্ডের বার্গেনস্টকে 2 দেশের প্রতিনিধিরা আলোচনায় বসেছিলেন। সেই আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে বলেও জানিয়েছেন স্কট বেসেন্ট। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে আজ দেয়া এক পোস্টে মার্কিন অর্থমন্ত্রী এটি নিশ্চিত করেন। এর মাধ্যমে ইরান আগামী 21 আগস্ট রাত 12টা 1 মিনিট পর্যন্ত যুক্তরাষ্ট্র সহ বিশ্বের প্রায় প্রতিটি দেশে কোনো নিষেধাজ্ঞা ছাড়াই তেল বিক্রি ও সরবরাহ করতে পারবে। ইরানের তেল রফতানির ক্ষমতার ওপর বছরের পর বছর ধরে চলা কঠোর বিধিনিষেধের পর এটি দেশটির অর্থনীতির জন্য একটি বড় আশীর্বাদ হতে পারে। এই ছিল স্টার নিউজে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।